নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো কর্কট রাশির বার্ষিক রাশিফল 1432 বঙ্গাব্দ। কেমন যাবে 1432 সাল কর্কট রাশির জন্য, আজকে সেই বিষয়ে কিছু বলার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি যে কর্কট রাশির জন্য এই বছরটা একটা শুভ একটা বছর। আর শুভ বছর এই জন্যই যে বহুদিন পর অর্থাৎ 12 বছর পর কর্কটের দ্বাদশভাবে যাবে বৃহস্পতি। তার ফলে বিদেশ ভ্রমণ, বিদেশ থেকে আয়, বিদেশে গিয়ে সেটেলমেন্ট, এই সমস্ত মানে বিদেশে গিয়ে ভাগ্যের উন্নতি, এই সুযোগগুলো আমাদের সামনে আসবে। তাহলে একটা ভালো বছর বলেই এটা আমি মনে করি। তাছাড়াও আরও অনেক কারণ আছে, আমি পরপর সব ব্যাখ্যা করে যাব। তার আগে বলে রাখি যে কর্কট রাশির জন্য আমি সাপ্তাহিক রাশিফল এবার প্রতি সপ্তাহে দেব, আপনারা চ্যানেলে চোখ রাখবেন। বিশেষ কারণে, ব্যস্ততার কারণে, আরও অনেক কারণে আমি কয়েকটা সপ্তাহ দিতে পারিনি। কর্কট রাশির জন্য বলবো যে আমি এবার রেগুলার ভিডিও দেব, আপনারা চোখ রাখবেন। এবং হচ্ছে যে আপনাদের সমর্থন খুব দরকার। সাবস্ক্রাইব একটু বেশি করে চ্যানেলটাকে করবে, তাহলে আমি উৎসাহ পাবো, আমি মনে করবো যে হ্যাঁ তাহলে আমি ঠিক রাস্তায় চলছি। এই হলো ব্যাপার। যদি ভিডিওতে কিছু জানানোর থাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে খুব ভালো, আমি মনে জোর পাই যে হ্যাঁ মানুষ আছে আমাদের সঙ্গে। সবাই তো চায় যে একটু মনে বল বাড়ুক। কর্কটের মানুষ দিলদার মানুষ। কর্কটের মানুষদের বৈশিষ্ট্যই হলো মানুষের পাশে থাকা, মানুষকে সাহায্য করা। একবারে ঠিক যেন ওই যে বললাম না, কর্কটের অধিপতি কে? চন্দ্র। কর্কটের অধিপতি চন্দ্রদেব। তো চন্দ্রদেব নিজেই কেমন একজন রসিক মানুষ, প্রেমিক মানুষ, ঠিক সেই রকম গুণগুলো কর্কট রাশির মধ্যে থাকে। তো তারাও এরকমই রসিক হয়, প্রেমিক হয়, উদার হয়, তো ভালোবাসার কাঙাল হয়, ভালোবাসতে জানে তারা, ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু করতে জানে। আর তার ফলই হয়ে যায় সমস্যা। বিশ্বাসী মানুষ, বিশ্বাস সবাইকে সহজে করে ফেলে। আর এই তো জানো, বিশ্বাস করলেই কি হয়, সব গণ্ডগোল। বিশ্বাস করলে ঠকতে হবে, এবং ঠকতে হবে, ঠকাবে জেনেও কর্কট রাশির মানুষরা পাশে থাকে, বিশ্বাস করে এবং সাহায্য করে, উপকার করে মানুষকে ভালোবাসে। ব্যাস এটাই হলো কর্কট রাশির বিশেষত্ব। বারবার ঠকবে, বারবার হারাবে, কিন্তু তবুও সাহায্য করবেই। এইটাই হলো এই আমাদের রাশির একটা বৈশিষ্ট্য। তো এই যে বললাম চন্দ্রদেবের কথা, কর্কট রাশি অধিপতি চন্দ্রদেব, চর রাশি, জল রাশি। তাহলে সাগর যেমন অস্থির, সাগর শান্ত, তবুও যখন সে মাটিতে আছড়ে পড়ে তখন সে একটু অশান্ত হয়ে ওঠে। তার অশান্ত থাকার বৈশিষ্ট্যটা সাগরের মধ্যে একটু হলেও থাকেই। তাই কর্কট রাশির মানুষেরা চঞ্চল হয়, একটু অস্থির হয়, আর গভীরতা থাকে তাদের মনের মধ্যে। ভালোবাসার জন্য কাঙাল, যেমন বললাম, ভালোবাসতে এদের মতন কেউ পারে না। কাউকে ভালোবাসা মানুষের জন্য এরা সব কিছু দিতে প্রস্তুত। অনেক ঠকবে, অনেক কষ্ট পাবে, তবুও ভালোবাসবে। এই যে বৈশিষ্ট্য, এটা একমাত্র ভগবান না দিলে এসব হয় না। মানে চাইলেও পাওয়া যায় না এই গুণগুলো, এগুলোকে প্র্যাকটিস করে পাওয়া যায় না। এগুলো হচ্ছে ঈশ্বর প্রদত্ত গুণ, এটা সবার থাকে না। এত ধৈর্য, এত ভালোবাসার শক্তি এই মানুষগুলোর মধ্যে আছে। বিশ্বাস করতে পারে, ভালোবাসতে পারে, ঠকতে পারে। ভালোবাসায় আঘাত পায়নি এরকম মানুষ কর্কটের হয়নি। ভালোবাসায় আঘাত পেয়েছে, পাবে, আগামী দিনেও পাবে। এবং একটা নয়, একাধিক ভালোবাসায় একাধিকবার তারা আঘাত পায়, কষ্ট পায়, ঠকে যায় মানুষের কাছে, তো তবুও তারা ভালোবাসে। ওদের মনটাই ওই রকম। চন্দ্র যেমন ছিল প্রেমিক, চিরপ্রেমিক, তো সেই রকমই কর্কটের মানুষেরা। চন্দ্রের গুণ তো থাকবেই। সাগরের মতন মাঝে মাঝে শান্ত, আবার সাগরের মতো মাঝে মাঝে অস্থির হয়ে ওঠে। সাগরের মতন গভীর জ্ঞানের অধিকারী, সাগরের মতন রহস্যময়। এই হলো এই রাশির বৈশিষ্ট্য। এদের মধ্যে আকর্ষণীয় ক্ষমতা প্রবল। কোনো মানুষকে চট করে এরা আকর্ষণ করতে পারে নিজের দিকে। খুব আকর্ষণ ক্ষমতা আছে এদের, আকর্ষণী শক্তি একবারে একটা অসাধারণ শক্তি আছে এর মধ্যে, আকর্ষণ করতে পারে মানুষকে।
নিজের প্রেজেন্স ফিল করাতে পারে, এটা একটা এর বড় গুণ। তাই জন্য কর্কটের মানুষরা সাহিত্যিক হয়, লেখক হয়, অভিনেতা হয়, কলাকুশলী হয়, সঙ্গীত সাধক হয়, এরকম সঙ্গীতজ্ঞ হয়, ছবি ভালো আঁকতে পারে। মানে কলাকুশলী জগতে কর্কটের মানুষরা খুব নাম কামায়। আর কারণ এর মধ্যে কলা আছে, জন্মগত কলা থাকে এদের মধ্যে, কেউ এদিকে শিখিয়ে দেয় না, অটোমেটিক আসে এদের। গান করতে পারে ভালো, ভালো ছবি আঁকতে পারে, ভালো লিখতে পারে, ভালো বলতে পারে। এই বলা লেখা গান এমনভাবে এরা তৈরি করবে, আকর্ষণ এদের মধ্যে যাবেই, এদের প্রতি লোক আকর্ষণ দেবেই। এমনই এদের আকর্ষণী শক্তি এদের মধ্যে, এমনই বৈশিষ্ট্য, এমনই প্রতিভা এদের মধ্যে থাকে, জন্মগত প্রতিভা থাকে এদের মধ্যে। এখন কেউ পালিশ করতে পারে প্রতিভাকে, আর কেউ পারে না, ভাগ্যর দোষে, চারিদিকের পারিপার্শ্বিক অবস্থার জন্য। এই যে দুর্বল মন, চঞ্চল মন সহজেই কোনো কিছু দ্বারা সহজেই প্রভাবিত হয়ে যায়, অন্য কারো দ্বারা সহজেই ইনফ্লুয়েসড হয়ে যায়। তো এই ব্যাপারগুলো থাকার দরুন এই যে ভেতরে থাকা প্রতিভা নষ্ট হয়ে যায়। জন্মগত কিছু না কিছু গুণ এরা নিয়ে আসবেই, সেটা হতে পারে সাহিত্য জগতে, সেটা হতে পারে সঙ্গীতের জগতে, সেটা হতে পারে শিল্প কলাকৌশলী, অন্যান্য বিভিন্ন জগতে এদের মধ্যে একটা ট্যালেন্ট থাকেই। খুব ভালো এরা অবজার্ভ করতে পারে। এরা হচ্ছে যে বিউটি মানে সৌন্দর্য প্রিয়, সৌন্দর্যের মানে এরা আছে যে পিয়াসী, সৌন্দর্যের উপাসক, কল্পনাপ্রবণ, স্বপ্নচারী, সাগরের মতন গভীর, রহস্যময়। এদের মনের গভীরতা জানা খুব জটিল ব্যাপার। এদের মনে তলে যে কি চলে ওরা নিজেরাও জানে না, অনেক কিছু থাকে এদের মনের মধ্যে গভীরে, মণি মুক্ত বহুত কিছু থাকে। ওইগুলো রহস্য, ওই রহস্যের বা ওইগুলোর যারা সন্ধান পেয়েছে তারা ভাগ্যবান। এদেরকে যারা ভালোবাসে আমি মনে করি তারা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী। এদেরকে প্রেমিক হিসাবে যারা পাশে পায় তারা ভাগ্যবতী বা ভাগ্যবান। এদের প্রেম পাওয়া, এদের ভালোবাসা পাওয়া চারটিখানি কথা নয়। যাদেরকে এরা ভালোবাসে তাদের জন্য সব রসও দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয়। যদি জোর খাটাও তো এরা কিছু বলবে না, যদি ভালোবাসো দাসত্ব স্বীকার করবে, মৃত্যু পর্যন্ত স্বীকার করে নেবে। ভালোবাসলে সব কিছু উজাড় করে দেবে। ভালোবেসে বলো, এদের কাছ থেকে কিছু বলো যে চাই, দিয়ে দেবে, কিন্তু জোর করলে দেবে না। এদের মতো জেদি আর কেউ নেই, জোর করা যাবে না। এমনই ব্যাপার, এমনই রহস্যময়, এমনই গভীর মনের অধিকারী এরা, যে মনের গভীরে কি লুকিয়ে আছে এরা তো নিজেরা জানে না। যদি জেনেও থাকে তো অন্য কাউকে সহজে জানতে দিতে চায় না, জানাতে চায় না। এই যে রহস্য, এই যে জ্ঞান, এই যে প্রতিভা, এগুলো লুকিয়েই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যদি নিজে প্রকাশ করতে না চায় তো অন্য কেউ জানতে পারবেই না, কারোর সাধ্য নেই জানার। কিন্তু ওই যে বললাম ওদেরকে জব্দ করা যায় কিভাবে, জব্দ নয়, এটাকে জব্দ বলবো না, এটাকে বশ বলবো। বশ করা যায় কিভাবে? ভালোবেসে দাও, ভালোবাসা দাও না, যা চাইছো তার থেকে 100 গুণ বেশি দিয়ে দেবে। যতটা চাইছো তার থেকে 100 গুণ বেশি দিয়ে দেবে, সব কিছু বলে দেবে। ভালোবাসা এরা কাঙাল। তো এই হচ্ছে এই আমাদের কর্কট রাশির বৈশিষ্ট্য। এমন একটা আমি মনে করি দৈব গুণের একটা বৈশিষ্ট্য থাকে, এই দৈব চরিত্র এরা। কারণ এদের চন্দ্রদেবের যে উপাসক বলেছি ভোলা মহেশ্বর, তো ভোলা মহেশ্বরের কথা না বললেই নয়। কারণ এই ভোলা মহেশ্বরের কথা বলতে এই জন্যই হবে যে এদের চন্দ্রদেবের ইষ্ট, কর্কট রাশির ইষ্টদেব ভোলেনাথ। তাহলে ওই মহাদেবের মধ্যে কি গুণ থাকে? যে গুণ থাকে তাদের মধ্যে, মহাদেবের মধ্যে, সেই গুণগুলো সব কিছু এই মানুষগুলোর মধ্যে আছে। সহজ সরল, গভীর জ্ঞানের অধিকারী। এরা বেশি অর্থোডক্স হয়, গোঁড়া হয়, প্রাচীনপন্থী। এরা খুব মানে প্রাচীন কোনো কিছুকে ভালোবাসে সহজে, এরা এগুলোকে আপন করতে পারে। এদের গভীরতাগুলোকে, এদের রহস্যগুলোকে সহজে উন্মোচন করতে পারে। এদের প্রতি ন্যাক থাকে, মানে প্রাচীন কোনো জিনিসের প্রতি কোনো সেটা ঐতিহ্য হতে পারে, পুরাণ হতে পারে, বেদ হতে পারে, আধ্যাত্মিকতা হতে পারে, সমস্ত বিষয়ে এদের একটা প্রাচীন বিষয়ের একটা এদের আগ্রহ থাকে। এবং সেই বিষয়ে আগ্রহ বসে এরা যদি কোনো কাজ করে, রিসার্চ করে, গবেষণা করে, তো ভীষণভাবে স্বীকৃতি লাভ করে। এরা অনেক নাম কামাতে পারে, অনেক নাম, যশ, খ্যাতি, অর্থ সব পায়। এই শুধুমাত্র একটা নিজের প্যাশন যাকে বলে, সেই প্যাশন বা হবিকে কেন্দ্র করে যদি তারা ওইটাকে পালিশ করে, যদি সেই প্রতিভাটাকে আরও বেশি ধার দেয়, তাহলে তারা বহু
নামজাদা ব্যক্তি হয়ে ওঠে। এটা এর গুণ, একদম সহজাত গুণ, এগুলো থাকবেই। তো এই গুণগুলোকে যদি তোমাদের মধ্যে থাকে, তো যদি তোমরা মনে করো যে আমার মধ্যে আছে, তো পালিশ করো, তোমরা 10 জনের মধ্যে 1 হয়ে উঠবে, এটা নিশ্চিতভাবে জেনে রেখো। তাই তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। এই বছরটা খুব ভালো একটা বছর, বহুদিন পর এরকম একটা ভালো মানে অনুকূল বা শুভ একটা বছর এসেছে। কারণ অষ্টম শনি চলে গেছে এখন নবমে, রাহু অষ্টমে আসবে, সেটা অন্য কথা। রাহু অষ্টমে থাকার দরুন কিছু একটু চঞ্চলতা আসে মানসিকভাবে। কি কি হয় সব থেকে বড় পরিষ্কার বলে দিচ্ছি, কর্কট রাশির মানুষরা ভালোবাসতে জানে, ভালোবাসার মানুষের কাছ থেকে চাইবে একটু বেশি বেশি করে ভালোবাসা, একটু গভীরতা চাইবে, একটু বেশি চাইবে কাছে আসতে, এইটা চাইবে। এই সময় এই আকাঙ্ক্ষাগুলো একটু তীব্র হবে, এটা কোনো অন্যায় নয়। তো এটা স্বাভাবিক একটা প্রাকৃতিক ব্যাপার। তো এই রাহু অষ্টম এলে কি হবে, খিদে বাড়াবে। এই সমস্ত খিদে কোনগুলো, এই পার্থিব বিষয় খিদেগুলো বাড়াবে, ভোগ বিলাসের দিকে একটা আগ্রহ তৈরি করবে, যেটা কিনা তোমাদের সম্পূর্ণ বিপরীত, চরিত্রের বিপরীত ব্যাপার। কিন্তু অষ্টম রাহু ও মায়া দেখায়, মায়া দেখিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করবে, পথভ্রষ্ট করবে, চেষ্টা করবে যাতে তোমরা নেশা করতে পারো, যাতে তোমরা ভুল পথে পা দাও, ভুল মানুষের সঙ্গে মিশতে পারো এবং ভুল কাজ করো। তাই আমি বলছি যে শুধুমাত্র সাবধান হবার এই ব্যাপারটাই আছে যে অষ্টম রাহু তোমাদেরকে একটা কলঙ্কিত চরিত্র তৈরি করতে চাইবে, সে থেকে সাবধান থাকো। আর বাকি বিষয়গুলো তোমাদেরকে আর কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। শনি এবং দেবগুরু বৃহস্পতি তোমাদের সহায় থাকবে, দৈব আশীর্বাদে এবং দৈব কৃপায় তোমরা তোমাদের সকল ইচ্ছা পূরণ করতে পারবে, তোমাদের ইষ্ট বস্তুকে লাভ করতে পারবে। কারণ নবমে শনি মানে হলো যে ওটা হচ্ছে যে নবম ভাব, ধর্মের ভাব। ধর্মভাবে তোমাদের মতি আসবে, আধ্যাত্মিকতায় উন্নতি হবে, তীর্থ ভ্রমণ, তীর্থের জন্য প্রবাসে যাওয়া, প্রবাস গমন, গুরুর আশীর্বাদ লাভ, পিতার আশীর্বাদ লাভ, পিতার থেকে সম্পত্তি লাভ, পিতার থেকে কিছু কোনোভাবে উপকৃত হওয়া, এগুলো তোমাদের এখন হবে, এইগুলো তোমাদের হবে। আবার কারো কারো জীবনে পিতার থেকে একটা মতান্তর তৈরি হবে। কারণ যাদের জন্মছকে শনি পীড়িত বা রবি পীড়িত, তাহলে তারা আবার পিতার সঙ্গে একটু ডিটাচ থাকবে, তাদের থেকে মানে পিতার থেকে চলে যেতে হবে অনেক দূরে, কাজের জন্য যেতে হতে পারে। ওই যে বললাম বিদেশ যাওয়ার সুযোগ আসছে, তো বিদেশ যাওয়ার সুযোগ তো একদম ডেফিনেটলি বিদেশ যাবে, অনেকেই যাবে, বিদেশে গিয়ে কর্ম করবে, নতুন কর্মলাভের সুযোগ আসছে। তো এই বিদেশে গিয়ে তখন কি হবে, বিদেশ মানেই তো বাবা মায়ের থেকে দূরে থাকা, তো এই ব্যাপারটা এই বছরটা হবে। তো এটা ন্যাচারাল ব্যাপার, কাজের জন্য বিদেশ যেতেই পারো, নো প্রবলেম, ওটা খুব একটা প্রাকৃতিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার, সেই জন্য পিছপা হবে না। আচ্ছা, আরেকটা কথা বলবো যে বৃহস্পতি যাচ্ছে দ্বাদশ ভাবে, আমি আগেই বলা শুরু করেছি, ওটা দিয়ে বলতে শুরু করেছি। দ্বাদশে বৃহস্পতি থাকলে কি হয়, অনেকে বলে যে দৈব কৃপা থাকে না, একদম ভুল কথা। দ্বাদশ ভাবটা কি ভাব, দ্বাদশ ভাবটা হচ্ছে যে যত নেগেটিভ ব্যাপার, মানে ঝামেলা, আইনি ঝামেলা, খরচ, তারপরে হচ্ছে যে মামলা মোকদ্দমা, ওই যে তারপরে অ্যাক্সিডেন্ট, হসপিটাল, রোগ, এই সমস্ত। তো এই সমস্ত ক্ষেত্রে না একটা রেহাই দেবে দেবগুরু বৃহস্পতি। এই সমস্ত ক্ষেত্রে যারা বহুদিন ধরে রোগে ভুগছিল মুক্তি পাবে, যারা বহুদিন ধরে আইনি ঝামেলায় জড়িয়েছিল মুক্তি পাবে, যারা বহুদিন ধরে জমি জমা সংক্রান্ত বিষয়ে জড়িয়েছিল সেখান থেকে মুক্তি পাবে, যারা বহুদিন ধরে হসপিটাল আর কোর্টের মধ্যে চক্কর কাটছিল তারা মুক্তি পাবে, এই জ্বালা থেকে, এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে তারা। ভালো ব্যাপার। বিদেশ যাওয়ার সুযোগ পাবে, বিদেশে গিয়ে কর্ম করবে, বিদেশি ডলার কামাবে, বিদেশ থেকে টাকা ঘরে আনবে, ভালো ব্যাপার। তো ওই খারাপ ব্যাপার কি হলো, আরে দেখে নেবে, ভালো হবে না খারাপ হবে, সবাই বলছে আর তোমরা শুনে নিচ্ছ ভালো হবে মন্দ হবে, যা হোক। আরে বুঝতে হবে তো, বৃহস্পতি তোমাদের কারক গ্রহ, তাই মিত্র গ্রহ, নবমপতি দ্বাদশে, মানে হলো কে নবম, মানে ভাগ্যপতি চলে যাচ্ছে বিদেশে, তাহলে বিদেশে গিয়ে ভাগ্যের উন্নতির যোগ আসছে, যেটা 12 বছর পর এলো। এখন তোমাদের ব্যাপার, তোমরা কাজে লাগাবে না হরিবল করে উড়িয়ে দেবে, যে তোমরা বুঝে নাও। কি বলবো তোমাদের, আর কি বলবো, যার যেমন যোগ্যতা এইবারে সে তার কাজে লাগাবে এবং সে তার কাজের জায়গায় ঠিক জিনিসটা পেয়ে যাবে, যে যা চাচ্ছিল বহুদিন ধরে। তো এবারে শনি বৃহস্পতি এরা সবাই সাপোর্টে থাকবে, নবম এবং দ্বাদশ ভাবকে মানে উন্নত করবে, সমৃদ্ধ করবে,
আর ওদিকে অষ্টমে রাহু মাঝে মাঝে কি করবে, ওই যে বললাম মাঝে মাঝে মন ডাইভার্ট, চন্দ্রের জাতক মন ডাইভার্ট হবেই, চঞ্চল অস্থির। এবং সব থেকে বড় কথা যে কেউ যদি একটু মানে ওজনদার মানুষ, সেটা হতে পারে বয়সে ভারী, হতে পারে টাকায় ভারী, এরকম কোনো মানুষ যদি তোমাদেরকে বলে, সে বোঝায়, তো তোমরা সহজে বুঝে যাও। এই যে অপরের দ্বারা কন্ট্রোল হওয়া বা অপরের দ্বারা প্রভাবিত হওয়া, এই ব্যাপারগুলো তোমাদের মধ্যে খুবই আছে। এটা বাদ দাও, দেখবে নিজের মনের কথা শোনো, অনেক উন্নতি করবে। এটা আমি আমাদের অনেক বলে রাখলাম, নিজের মনের কথা শোনো। নিজের মনের কথা শোনা মানে হচ্ছে ইষ্টের কথা শোনা। তার মানে এটা নয় যে মন আবল তাবল বলবে আর সেটা তোমরা শুনে চলবে, সেটা করাও যাবে না। বিচার বুদ্ধি প্রয়োগ করে দুটো বিচারকে আমি সামনে দাঁড় করিয়েছি। দুটো বিচারের মধ্যে যেটা আমার পক্ষে সব থেকে ভালো সেটা আমি অ্যাকসেপ্ট করব, কিন্তু যেটা সব থেকে বেশি ভালো সেটা মন বলছে না, ওটা নেবো না, কারণ ওখানে কষ্ট করতে হবে, বাইরে চলে যেতে হবে, অনেক দূরে থাকতে হবে, এইগুলোর জন্য আমার মন বলছে না না ওটা ভালো নয়, ওটা নেবো না। সেই ক্ষেত্রে ওসব কোনো রকমের মানে আমি ওইটাকে বলবো যে গাফিলতি বা নেগলিজেন্সি, এইরকম করা যাবে না। মনকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। মন হচ্ছে মানুষের চিরশত্রু। মন হচ্ছে মানুষের চিরশত্রু এবং মন হচ্ছে শয়তান। শয়তান মনকে ভগবানে কনভার্ট করাই হলো মানব জন্মের চ্যালেঞ্জ। শয়তানি প্রবৃত্তিকে দৈব প্রবৃত্তিতে কনভার্ট করা হলো মানুষের জীবনের চ্যালেঞ্জ। মন শয়তান, সাধারণ মানুষের মন হচ্ছে শয়তান, ও শয়তানের দিকে নিয়ে যাবে, যত খারাপ নেশা করার দিকে ভাবাবে, যেখানে বেশি আরাম, বেশি পরিশ্রম নেই, আরাম বেশি, যেখানে মানে উচ্ছন্নে যাওয়ার রাস্তা যেদিকে আছে সেদিকে মন চাইবে যাওয়ার জন্য। মন চায় এটা ভালো, কি মজা, ও করে নাও, এই সিনেমাটা দেখে নাও, ওই এই কাজটা করে নাও, একবার ঢোক করে নাও, খেয়ে নাও, এই সব চাই মন। তো এইগুলো তো বাঁধনামি ছাড়া কিছু নয়। তো এই সব জিনিসকে একদম প্রশ্রয় দেওয়া যাবে না, তবেই এই বছরে তোমরা ভালো কিছু ফল পেতে পারো। কারণ আমি বলছি গোচরে বহুদিন পর এরকম ভালো জিনিস তোমাদের কাছে এসেছে। পঞ্চমপতি ও নবমপতি গেছে কোথায়? দ্বাদশ ভাবে যাবে, এই যাবে 29শে বৈশাখ। ইংরেজিটা বলতে পারবো না এখন কতদিন, আমি সেটা পরবর্তীকালে কোনো একটা ভিডিওয় বলে দেবো। ইংরেজি আমি অত বুঝি না, কারণ এটা বাংলা মাস, যেহেতু বাংলা বছরের কথা বলছি, তাই আমি 29শে বৈশাখটা মনে রেখেছি। আচ্ছা, আরেকটা কথা হলো যে যাই হোক, বৃহস্পতি মানে দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি হয়ে যাচ্ছে দ্বাদশপতি, মানে দ্বাদশ ভাবে। তাহলে সন্তানের বিদেশ যাত্রা, নিজেরও পড়াশোনার জন্য বিদেশ যাত্রা, কর্মের জন্য বিদেশ যাত্রা একবারে অনিবার্য হবেই। আর্থিক দিক থেকে শুভ ফল পুরো মাস জুড়ে, বৈশাখ থেকে চৈত্র মাস, আমি পুরো কোনো মাস বিশেষ উল্লেখ করব না, এই বছরে এইগুলো হবে, আমি বলে যাচ্ছি। কি বললাম তাহলে? সন্তানের জন্য বিদেশ যাত্রা, সন্তানের বিদেশ যাত্রা, আমি নিজে জাতক, তাহলে আমি নিজেও বিদেশ যাওয়ার সুযোগ পাবো। আমার হতে পারে আমি স্টুডেন্ট, বিদেশ যেতে চাই পড়াশোনা করতে, সেখানে আমি সুযোগ পাবো। ওখানে গিয়ে কর্ম করব, কর্ম পাবো। ওখানে গিয়ে ভাগ্যের উন্নতি করব, সেটেল হবো, আমি সুযোগ পাবো। বহুদিন পর এই সুযোগ এসেছে, এবার কাজে লাগিয়ে নাও। শনি এসছে, শনি নবমভাবে এসেছে, শনি তাদেরকে ফল দেবে যারা বহুদিন ধরে ওই চেষ্টা করছিল, যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছিল, যারা সঠিক জ্ঞান লাভের চেষ্টা করছিল, যারা সঠিক সাধনা পথে ছিল, তারা এবার মোক্ষ লাভ করবে। মানে মোক্ষ লাভ মানে সাধনার সিদ্ধি লাভ করবে। যে কোনো সাধনা সে হতে পারে, সেটা হতে পারে বহুদিন ধরে সে চাইছিল, কোনো একটা লোক, হয়তো কোনো একটা ব্যক্তি চাইছিল যে আমি সঙ্গীত সাধনায় উৎকর্ষতা লাভ করব, করতেই পারে এই বছরে, বা এই বছরে সেই সুযোগটা আসবে। এই সুযোগগুলো শনি করে দেবে। সঠিক লোককে সঠিক ফল শনি দেবেই দেবে, সে শনি যাই হোক, মারক হোক কারক হোক, নো প্রবলেম, এটা বারবার বলে রাখছি। তো শনি যারা আধ্যাত্মিক দিক থেকে আগ্রহী লোক, যাদের ওই দিকে আগ্রহ আছে বা ন্যাক আছে, তারা যারা সাধনায় রত ছিলে, তারা এবার আধ্যাত্মিক উন্নতি করবেই করবে। অনেকেই তো ইষ্ট দর্শন করবে, কিন্তু সে সংখ্যায় কম, কিন্তু করবেই। যে সাধু হলেও তো বহুদিন ধরে যে বসে আছে গুহায়, দেখতে হবে, এইবার তারা পাবে সেই লোক, সেই সাধুটা, তার জন্য ওইটা হবে, সবার জন্য হবে নাকি? তো এই ব্যাপার। তো স্থান কাল পাত্র ভেদে ফল ভিন্ন হবেই, আর হবে এটা নিশ্চয়ই, কারণ এটা তো জ্যোতিষ তো এরকমই একটা ব্যাপার, এটা কন্ডিশনাল সাবজেক্ট, যে স্থান কাল পাত্র ভেদে আমরা ফল পাই।
তাই জন্য কি করতে হবে, না পাত্র তৈরি করতে হবে। পাত্র কেন? আমি নিজে, তো আমি নিজেকে তৈরি করব। আমি যদি তৈরি করি বা তৈরি করছিলাম, তো তাহলে এবার ফল পাবো নিশ্চিত। এবং যদি এখন তৈরি করি তো আগামী দিনে ফল পাবো। শনি আছে ভাগ্যভাবে, হঠাৎ করে ভাগ্যে উন্নতি করিয়ে দেবে। অষ্টম পতিশে, মনে রেখো, হঠাৎ করে বিদেশ নিয়ে যাবে, হঠাৎ করে বিদেশি ডলার ঘরে এসে পৌঁছে দিয়ে যাবে। আরে এগুলো হবে, লিখে রাখো আর ভিডিও সেভ করে রাখো। চ্যালেঞ্জ রইল আমার। যারা সাধক তারা ফল পাবে, ঠিক আছে? যারা পরিশ্রমী, যারা সৎ, তারা ফল পাবেই। তো এই হলো শনির কাজ। তো সুতরাং চিন্তা করার কিছু নেই। এই বছরটা ভালো একটা বছর। শনি দৃষ্টি থাকবে তোমাদের কর্কট রাশি, তাই তোমাদের একাদশে দৃষ্টি থাকবে, তৃতীয়ভাবে দৃষ্টি থাকবে, আর ষষ্ঠভাবে থাকবে। শত্রুরা অনেক কিলবিল করবে, মানে শত্রুরা একবারে তোমাদের ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবে, কিন্তু শত্রুরা তোমাদের কিছু করতে পারবে না, ঠিক আছে? পেলে ছিঁড়ে খেয়ে নেবে, কিন্তু আমি বলছি শত্রুরা কিচ্ছু করতে পারবে না। ওই ছিঁড়ে খাওয়া, ওদের হাইগুলি ওই হাই করবে, খালি দূর থেকে হিংসায় জ্বলে পুড়ে মরবে। তোমরা বিদেশ যাবে আর তোমরা উন্নতি করবে, আর ওরা জ্বলে পুড়ে মরবে। লিখে রাখো, মিলিয়ে নেবে। তো কি বললাম, শত্রুরা অনেক লাফালাফি করবে, শত্রু পীড়া দেবার চেষ্টা করবে। মাথা ঠান্ডা রাখো, মন স্থির রাখো, জয়লাভ তোমাদের নিশ্চিত। এবার চলে আসছি রোগ। রোগ নিয়ে তোমাদের এবার একটু সাবধান থাকতে হবে, কারণ শনি দৃষ্টি, দশম দৃষ্টি আছে ষষ্ঠভাবে। তো শনি লোকটা কি করে, যেহেতু দশম দৃষ্টি, শনি কি করে না, ও অনেক বৃদ্ধ লোক, বড় গ্রহ, অনেক দেরিতে ফল দেয়, তো ক্রনিক ডিজিজ তৈরি করে। তো কাজের জায়গাগুলো আমরা মানে এমন করব যাতে আমাদের খাওয়া, ফুড হ্যাবিট, সেইটা যেন কোনোভাবে যেন এফেক্টেড না হয়, কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এটা মনে রাখো। যদি ফুড হ্যাবিট চেঞ্জ হয় বা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমাদের রোগ বাসা বাঁধবে শরীরে। এবং শনি অনেক মানে পূর্ণরোগ্যেও নিয়ে আসতে পারে। রোগের বিষয়ে কোনো কম্প্রোমাইজ কোনো গ্রহ কোনোদিন করেনি, করবে না। শনির দশম দৃষ্টি, দশম ভাবটা কর্ম দৃষ্টি। কর্ম করতে গিয়ে এমন আমি লাইফস্টাইল বাজে করে নেব যে আমার খাওয়ার সময় নেই, আমার মানে দেহকে ঠিক মতন মেনটেন করার সময় নেই। এরকম অবস্থায় দেহ মেনটেন করতে হবে, এটা তোমাদের ডিউটি। কাজের জন্য তোমাদের যে ডেলি রুটিন, সেটা এফেক্টেড হবে, যাতে না হয়, যাতে শরীর ঠিক রাখতে পারা যায়, যাতে রোগ বাসা বাঁধতে না পারে, সেই ব্যাপারে তোমাদের সচেষ্ট হতে হবে। এবারে সঞ্চয় কতটা হবে? সঞ্চয় এই বছরে মোটামুটি তোমাদের আগের বছরের তুলনায় এবছর বেশি হবে। ইনকাম কেমন হবে? ইনকাম ভাবে আমাদের শনির দৃষ্টি, মনের মতো ইনকাম হবে না, পরিষ্কার কথা। শনি একবারে খুব বেশি মানে একদম যা চাও তার থেকে বেশি দেবে না। তবে শনির যারা কারবার করো তাদের কিন্তু এই বছরে অনেক ভালো সঞ্চয়, আয় দুটোই হবে। শনির কারবার কারা করে? ওই পেট্রোল পাম্পের মালিক, তার তো কারবার ভালো হবেই। পেট্রোল পাম্পের মালিক, চামড়ার গোডাউন বা চামড়ার ব্যবসা, দোকান, বালি সিমেন্ট লোহা লক্কর যাদের আছে, যাদের বড় ইলেকট্রনিক্সের দোকান আছে, তাদের হবে। এই ব্যাপার, শনির বিজনেস করতে হবে, তবে দেখা যাবে যে সেখান থেকে এইবারে লাভবান হবেই। আয় ইনকাম দেবে শনি, বিশাল পয়সা দেবে। আর যারা রোজ যাচ্ছ, বাস ধরো, ট্রেন ধরো, আবার ফিরে চলে আসো, তারা ওইভাবেই চলবে, ঢুকুর ঢুকুর। তাদের আর জীবন কি? লোকের হয়ে কাজ করব। যদি আমি চাকরি করি, তার মানে আমি চাকর, তা আমি কবে লর্ড হব? নো চান্স টু বি লর্ড। কোনো দরকার, কোনো চান্সই থাকবে না। আগে চেষ্টা করো, আমি মানুষ, তো আমি লর্ড হব, লর্ড। আমরা সবাই জন্মগতভাবে কি করি, আমার বাবা বলে যায় চাকরি করবে, চাকরি, তো প্রথম থেকে শেখায় ও চাকর হবে, তো আমি থরি লর্ড হব, মালিক হব থরি। এই হচ্ছে ব্যাপার। তো আগে মেন্টালিটি তৈরি করো, চেঞ্জ করো। চাকরি নয়, ব্যবসা করব, লর্ড হব, এই তো আমাদের মনোবৃত্তি হয়ে গেছে। তো কি হবে? রোজ ট্রেন ধরছি, বাস ধরছি, বসের ধাক্কা খাচ্ছি, আবার এসে ট্রেন ধাক্কা খাচ্ছি, আবার চলে যাচ্ছি। তোমাদের জীবন কি চেঞ্জ হবে? তুমি বিদেশ যাবে, অফিস যাও, ওই কাজ করো।
পাত্র তৈরি করতে হবে না ভাই, এটা বোঝার চেষ্টা করো। পাত্র তৈরি করো। বিদেশের তোমাকে থরি ডাকবে, বিদেশের লোকরা। আমাশা রোগী, দিনে 3 বার বাথরুম যেতে হবে, যেতেই হবে। একবার বাস স্ট্যান্ডে, একবার রেল স্টেশনে, একবার অফিসে। এই তো অবস্থা। সে বিদেশ যাবে, ডাকবে বিদেশি লোকরা। এই তো চলছে। সেইভাবে তৈরি করো নিজেকে। মানুষ পারে সব কিছু করতে, এটা এটা বুঝতে হবে। প্র্যাকটিক্যাল হতে হবে, তবে কর্ম সংশোধন করতে হবে, তবে আমরা রেজাল্ট পাবো। আমরা এখনই চাই, এটা চাই, ওটা চাই, আরে হয়ে যেত তাহলে সবাই কোটিপতি। যাই হোক, এটা ব্যাপার। তো সঞ্চয় আয় যে যেমন পাত্র সেভাবে হবেই। শনিদেব ঠকাবে না। আর দেবগুরু বৃহস্পতি তো আছেই দ্বাদশ ভাবে, ও আয়ের মধ্যে নিয়ন্ত্রণ, আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাবেই। থার্ড হাউসের লোকরা, এই শনির না একটা তৃতীয় দৃষ্টি পড়ছে। শনির তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? বিশ্বরাশিতে, মানে একাদশ ভাবে। তো আয় নিয়ে বললাম ভালোই হবে। এবারে চলে আসছি শনির যে সপ্তম দৃষ্টি, সেটা পড়বে তোমাদের থার্ড হাউসে, তৃতীয় ভাবে। কোথায়? কন্যা রাশিতে। কর্কট, সিংহ, কন্যা, 3 নম্বর ঘর। ওই 3 নম্বর ঘরে শনি দৃষ্টি পড়বে, অষ্টমপতি দৃষ্টি। ওই ভাই বোন, আত্মীয় স্বজন হঠাৎ করে অচেনা হয়ে যাবে, হঠাৎ করে তোমাদের পিছনে লাগবে, ওরাই শত্রু হয়ে যাবে। আর ওরা বলবে দাদা বিদেশ যাচ্ছে, ভাই বিদেশ যাচ্ছে, অনেক টাকা হয়ে গেছে, তো আমাকে দে, না হলে তোকে দেবো, আচ্ছা করে দেবো। এই সব চলবে। আর এই সব চলবে বলে চলতে দিলে হবে না, ঠিক আছে? তোমার মেহনত করে তুমি যাচ্ছ বিদেশ, তুমি নিজেকে তৈরি করেছো, আর সেই বাড়া ভাতাকে যদি ছাই দেয়, তো তোমাদের শিখতে হবে সাপের ফনাগুলোকে না কুচি দিতে। আত্মরক্ষার অধিকার সবার আছে, ঠিক আছে? এই আত্মরক্ষা করার জন্য মাঝে মাঝে ফোঁস করতে হবে, এটাও শিখতে হবে। অত দিলদার হলে চলবে না ভাই। রোমান্টিক, প্রেমিক, ওগুলো সব বইয়ের খাতায় রেখে দাও। ওই বই আর ওই সিনেমার মধ্যে রেখে দাও। বেরিয়ে এসো জগৎ থেকে, ওই স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসো, প্র্যাকটিক্যাল হও, বিদেশ যাও, ইনকাম করো, এনজয় করো। এই হলো ব্যাপার। সবাই জানো সবই, কিন্তু করতে পারো না কেন? ইমোশনাল লোক। ওই বলছে লোকটা ঠিক বলছে, তো বিশ্বাস করলাম, হয়ে গেল, ঠকে গেলাম, ঠকে গিয়ে হরিদাস পাল হয়ে চলে এলাম, বসে বললাম ঘরে, আর কিছু হলো না রে। এসব বলে চলবে না। এইগুলো এবার বন্ধ করতে হবে। কারণ বন্ধ করতে হবে এই জন্যই যে এই বছরে অনেক সুযোগ এসেছে। কি সুযোগ? ওই যে বললাম, বাইরে গিয়ে ভাগ্য উন্নতি ভাই। আর বাইরে মানে কোথায়? শুধুমাত্র ঘরের মধ্যে। বাইরে মানে শুধুমাত্র ওই আমেরিকা নয়, লন্ডন নয়। আরে আমি যদি পশ্চিমবঙ্গে থাকি, আমার জন্য বিদেশটা বিহার হতে পারে। বিহার ইউপি, ওটাও বিদেশ কিন্তু, ঠিক আছে? বাইরে থেকে অনেক দূরে গিয়ে যেতে হবে ভাগ্য উন্নতি। সবসময় লন্ডন নয়। লন্ডন মানে পাতাল, জানো তো? কি জানো? পাতাল। লন্ডন মানে পাতাল বলে সনাতন শাস্ত্রে, এটা নিয়ম। এটাই হচ্ছে ব্যাপার, ঘটনা, প্র্যাকটিক্যাল ব্যাপার বলছি। লন্ডন, আমেরিকা, এগুলো হচ্ছে পাতাল বলে। তো পাতালে যেতে হবে না, যাও তো ভালো, কোনো ব্যাপার না, ইনকাম করে আনো। আর ওখানেই সম্পত্তি আছে, ঠিক আছে? এগুলো আমি ভিডিওতে বলবো না বেশি, কারণ বললে অনেকজন ভুল বুঝবে। এগুলো বলবো না। সম্পত্তি পাতালে আছে বেশি, আমার তলায় গাড়া আছে। স্বাভাবিক, ওরাই সব রিচ ম্যান, ওরাই সব ভোগ করে। আর মানুষরা শুধু দেখে। মানুষ মস্ত লোক কোনটা? ভারতবর্ষ। স্বর্গলোক কোনটা? উপরের দিকটা। ভারতবর্ষে যত উপরে যাবে স্বর্গলোক পেয়ে যাবে। আর পাতাল লোক কোনগুলো? নিচের দিকটা, ওই পাশ্চাত্য কান্ট্রি। যাই হোক, এগুলো অবান্তর মনে হতে পারে, নো প্রবলেম, যা কিছু বলো অবান্তর ভাবো, হ্যাঁ, কোনো চিন্তা নেই। আরে বড় বড় মনীষীরা গালাগালি খায়, গালাগালি দেয়, জগতের মহান, এই দেশের মহান পাবলিক, তো আমাদের গালাগালি দিলে কি বয়ে যায়? নো প্রবলেম, গায়ে মাখি নয় সব, যেটা সত্যি সেটা বলবো, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে সঞ্চয় হয়ে গেল। ভাই বোনদের বা পাশাপাশি মানুষদের তো ছবল থাকবেই, ওটাকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে তোমাদের। এবার ঘরের সুখটা কেমন হবে? ঘরের সুখ তোমাদের হচ্ছে যে গৃহ সুখ, যেটা আমি বলবো, বৃহস্পতির 1 2 3 4 5 পঞ্চম দৃষ্টি থাকবে তোমাদের চতুর্থ ভাবে। বাড়ি গাড়ি কেনার সুযোগ পাবে। আবার বললাম, বিদেশে গিয়েও বাড়ি গাড়ি করার সুযোগ পাবে। এখানে গেলেও হবে, মানে এখানে থাকলেও হবে, সুযোগটা আসবে। এখন কাজে কতটা লাগাতে পারবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে চতুর্থ ভাবে। চতুর্থ ভাবটা কোনটা? আমার নিজের বাড়ি।
তো আমি চেষ্টা করলে আমি এবার বাড়ি করতে পারি, আমি গাড়ি কিনতে পারি, যেটা বহুদিন পর এই সুযোগটা এলো, এটা ফ্যাক্ট বলছি, কোনো গল্প কথা নয় বন্ধু। কোনো ব্যাপার নয়, ভালো করে শোনো মন দিয়ে। এইবার গাড়ি বাড়ি করার যোগ এসেছে, চেষ্টা করো, হবেই, 1 বছরের মধ্যে হবে। বৃহস্পতি ওই মিথুন রাশিতে 1 বছর থাকবে, 29শে বৈশাখ থেকে পরের বছরে 29শে বৈশাখ পর্যন্ত। চেষ্টা করো, খুব চেষ্টা করো, হবেই। ভগবান একটা হাত বাড়িয়েছে, তোমাকে আরেকটা হাত বাড়ালে তবে তালি বাজবে, আর না হলে বাড়ানো থাকলো, ও ওই দিকটা আর এলো না, ব্যাস হয়ে গেল, ও হাত তুলে নিয়ে চলে যাবে, কিছুই হবে না, এই ব্যাপার। যাই হোক, হয়তো আমি কথাগুলো কীভাবে বলছি জানি না, এগুলো আমার মনে আসে আমি বলে দিই, বাকিটা তোমাদের বিচার করবে যে কী বলছি। যা বলছি সত্য বলছি, হয়তো বলার ধরনটা একটু অন্যরকম, তাই হয়তো খারাপও তোমাদের লাগতে পারে, তবে যাই হোক, কাউকে হার্ট করার জন্য কিছু বলছি না, নিজেদেরকে একটু মানে আমি বলবো যে বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে তোমাদের ভালো, এই হলো ব্যাপার। এবারে আসবো আমি বৃহস্পতির যে সপ্তম দৃষ্টিটা ষষ্ঠভাবে থাকবে। ওই যে বললাম ষষ্ঠ ভাবটা কি, আমাদের শত্রু, রোগ, আর ঋণ করব কি না। আরে ঋণ শোধ এবছর হবে, অনেক সুযোগ পাবে ঋণ শোধ করার, শত্রুরা কন্ট্রোলে থাকবে, আর ওদিকে রোগ মুক্তি ঘটবে, কর্মে উন্নতি, কর্মলাভ, নতুন কর্মলাভ হবে, নতুনভাবে তোমরা জীবন শুরু করতে পারবে, চিন্তার কিছু নেই। এবার নবম দৃষ্টি কোথায় থাকবে? নবম দৃষ্টি থাকবে তোমাদের অষ্টম ভাবে। ওই যে বললাম অষ্টম ভাবটা অনেক কিছু এমন কিছুকে নির্দেশ করে যেটা অনিশ্চিত, যেটা হঠাৎ করে কিছু হয়ে যাওয়া, পাপ, অ্যাক্সিডেন্ট, হসপিটাল, রোগ, মৃত্যু। তো এই সমস্ত ভাবে ওই ভাবটা মানে অষ্টম ভাবে থাকবে গুরুদেবের দৃষ্টি, তো তোমরা মৃত্যুকেও জয় করতে পারবে, এই রকম শক্তি বা আশীর্বাদ গুরুদেব দেবে। গল্প হলেও সত্যি এটা, গল্প তো মোটেই নয়, গল্প বলে তো গালাগালি খাবো নাকি, তো গল্প নয়। অষ্টম দৃষ্টি মানে অষ্টম ভাবে তোমাদের গুরুদেবের নবম দৃষ্টি থাকবে, তার মানে কি একটা দৈব শক্তি, দৈব কৃপা তোমাদের সঙ্গে সর্বদা থাকবে। লেগে পড়ো, এগিয়ে যাও, ভগবান সঙ্গে আছে, জয়ী তোমরা হবে, এটা আমি বলতে চাই, বাকি সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আর আরেকটা কথা যেটা বলবো, যে বৃহস্পতি শনিকে হয়ে গেল, রাহুকে নিয়ে না বললেই নয়। রাহু থাকবে অষ্টমে। রাহু যদি কোনো ডিস্টার্ব কিছু করার চেষ্টা করে কোনোভাবে, কোনো দিক থেকে করে দিল হয়তো, কিন্তু ওই রাহুর ওপরেই থাকবে গুরুদেবের দৃষ্টি। যদি আমরা আমাদের শিক্ষা, সংস্কার, যোগ্যতা, ঈশ্বরের কৃপা দিয়ে যদি আমরা চেষ্টা করি আন্তরিকভাবে, যদি ওই শয়তানি প্রবৃত্তি, শয়তানি অক্ষ থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, তাহলে আমরা সেখানে সফল হব, সেখান থেকে আমরা কিছু নিয়ে বেরিয়ে আসতে পারবো, অর্থাৎ আমরা জয়ী হব, শয়তানের বিরুদ্ধে সমস্ত সংগ্রামে আমরা জয়ী হব। কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে আমাদের অষ্টম ভাবে, যেখানে রাহু স্বয়ং বসে আছে। যদি কোনো অশুভ শক্তি যদি আমাদের ক্ষতি করারও চেষ্টা করে, সে সফল হবে না, এটাই বলতে চাইলাম। এরপরে সমস্ত পেশায় যারা আছো, সমস্ত পেশায়, সে ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, সেলফ এমপ্লয়েড হতে পারে, হাউস ওয়াইফ হতে পারে, স্টুডেন্ট হতে পারে, যে কোনো পেশার মানুষরা এই বছরে মানে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাবে, এবং তারা নিজের পেশায় উন্নতি করবে, এগিয়ে যাওয়ার একটা গতি পাবে, দৈব কৃপা পাবে, গ্রহদের সাথ পাবে। কর্কটের জন্য এরকম একটা বছর আসছে। জানি না আমার এই ভিডিওটা ঠিক কজন মানুষ দেখবে, তবু বলছি যারা দেখবে তাদেরকে বলবো যে একটু মন দিয়ে শোনো ভিডিওটা, আর কথাগুলো শোনো, বিচার করো, আর কাজে লেগে পড়ো। নো প্রবলেম, আমি কিভাবে বলছি মানে এটা কোনো ম্যাটারই নয়, কিভাবে বলছি, কতক্ষণ ভিডিওটা সময় নিলাম বলতে, কিন্তু যেগুলো বলছি সেগুলো একদম সলিড বলছি, যেগুলো তোমাদের কাজে লাগবে। রাহুর যে দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে, সেটা থাকবে তোমাদের সিংহ রাশিতে। কোন নাম্বার ভাবে? দ্বিতীয় ভাবে মানে ধনভাবে যদি আমাদের রাহু দৃষ্টি পায় না, হঠাৎ করে সঞ্চয় চলে যাবে, মানে আমাদের যে সেভিংসটা উড়ে যাবে, কিন্তু চিন্তার কিছু নেই, রাহুই আবার পারবে ওই সেভিংসটাকে, ওখানে আবার যেটাকে কেড়ে নিল আবার রাহু দিয়ে যাবে। তাই ঘাবড়ালে হবে না, রিস্ক নাও, যদি কোনো বিষয় নিতেই হয় তো রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে গেইন করতে পারবো না,
ওই রিস্ক নেওয়াটা হচ্ছে রাহু, আর গেন করাটা হচ্ছে গুরুদেব। তাহলে দুজনেই যখন সঙ্গে আমাদের আছে, তাহলে আমরা রিস্ক নেব, গেন করব, এটা মাথায় রাখতে হবে। তো যেহেতু দ্বিতীয়ভাবে রাহু দৃষ্টি থাকবে, আত্মীয় স্বজনরা, খুব কাছের লোকেরা তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবেই। এবং ফুড হ্যাবিটস, ইটিং হ্যাবিটস, খাদ্যাভ্যাস খুব মানে ব্যাপকভাবে প্রভাবিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাই কোনো ব্যাড হ্যাবিট, কোনো বাজে খাবার তোমরা গ্রহণ করবে না, সাত্ত্বিক আহার গ্রহণ করবে, না হলে কিন্তু শরীরে অনিবার্যভাবে রোগ বাসা বাঁধবেই, এটা মনে রেখো। সাত্ত্বিক আহার মানে সহজ পাচ্য আহার, এবং নিরামিষ হলে আরো ভালো হয়। এবারে রাহুর থাকবে পঞ্চম একটা দৃষ্টি, সেটা হলো 1 2 3 4 5, হ্যাঁ, তোমাদের সেই ঘরে চতুর্থভাবে। গাড়ি কেনার যোগ আছে, বাড়ি করার যোগ আছে, কিন্তু এমনি তো হবে না, অত সোজা নয়, চ্যালেঞ্জ আসবে। রাহু দৃষ্টি আছে পঞ্চমভাবে, বাধা তো আসবেই। বাধাকে জয় যদি আমরা করতে পারি, তো দেবগুরুর আশীর্বাদও লাস্টে গিয়ে পাবো। তাই বলবো, রাহু দৃষ্টি যতই থাকে না কেন, যত ডিস্টার্বই করুক না কেন, আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। রাহুর একটা নবম দৃষ্টি থাকবে আমাদের, এটা হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, লগ্নের ওপরই থাকবে, না সরি, সপ্তম দৃষ্টির সিংহ, হ্যাঁ, থাকবে একাদশভাবে, মানে বৃষ রাশিতে। তাহলে নবম দৃষ্টি থাকবে বৃষ রাশিতে, মানে একাদশভাবে, মানে আয় ভাবে। তাহলে অনেকে না সুযোগ পাবে এবার, মানে বাঁকা পথে ইনকাম করার প্রলোভন পাবে, বড়লোক হবার, ধনী হবার, এক্সট্রা পয়সা কামাবার, সঞ্চয় করার প্রলোভন জীবনে আসবে। উচ্ছন্নে যাওয়ার পথে পা বাড়ালে হবে না, মানে রাহু রাস্তা তৈরি করে দেবে যাওয়ার জন্য, গেলেই ব্যাস যা হবে বুঝতে পারবে সময় এলে, কিন্তু একদম না, ওদিকে পা বাড়ানো যাবে না। আয় করবে খেটে, ওই যে যদি রাহুর প্রলোভনে পা দাও, শনি দৃষ্টি আছে আয় ভাবে, ওই একাদশভাবে বৃষ রাশিতে, তো সেই শনি যখন পানিশমেন্ট করতে আসবে, তো দেবেই পানিশমেন্ট, চিন্তা নেই, তো ভালোভাবেই দিয়ে যাবে। তো শর্টকাট রাস্তা চলবে না। কর্কটের জন্য কোনো রকম জীবনে শর্টকাট বলে কিছু হয় না, পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হয়। কর্কটের জীবন বড় কঠিন। কর্কটের জন্য প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জ, প্রতিটা মুহূর্ত অগ্নিপথ, প্রতিটা জীবনের পথটা অগ্নিপথ। মহাসাগর হওয়া চারটিখানি কথা নয়। মহাসাগর যারা, যে মহাসাগর, সে হয় একাধিক নদীর জল, একাধিক নদীর ভালো মন্দ সবকিছুই, মানে খারাপ জল ভালো জল সবটাই সে নেয়, পাপটাও নেয় পুণ্যটাও নেয়, সে নিজের হৃদয়ে গ্রহণ করে সানন্দে। তো অত সহজ নয়। মহাদেব এমনি এমনি নীলকণ্ঠ হননি, তিনি গোটা বিশ্বের বা জগতের বিষ তিনি ধারণ করেছিলেন কণ্ঠে। এমনি এমনি কর্কটে জাতক হওয়া যায় না, অত সোজাও নয়। তো কর্কটের জাতক জাতিকাদের জীবনের চ্যালেঞ্জ হলো যে শর্টকাট নয়, সাধনা, জীবনটাই সাধনা হিসাবে নাও। যত কঠিন অবস্থা আসুক না কেন, সত্যের পথে থেকে লক্ষ্য আমরা অর্জন করব। দেখবে এই পলিসিতে চললে এই বছরটা তোমাদেরকে বহু কিছু দিয়ে যাবে, এটা আমার কথা রইল তোমাদেরকে। কেতুকে নিয়ে কিছু বলবো না, তোমাদের থাকবে কেতু একবারে দ্বিতীয়ভাবে, কেতু সারা বছর ওখানে থাকবে। তো কেতু কি করবে, সেভিংসে একটু দেবে বাধা। এবং ওই যে বললাম, পাশে পাশে মানুষগুলোকে, মানে ওই যে সেকেন্ড হাউস যেহেতু আমাদের আত্মীয় স্বজনদের ভাব, মানে শ্বশুর বাড়ি, এই আত্মীয় স্বজন, তো এদেরও ভাব, তো এরা এবার মানে বেরিয়ে আসবে, এদের আসল স্বরূপটা বেরিয়ে আসবে। যাদের ফলস কিছু আছে না, তাদের জীবন থেকে এগুলো বেরিয়ে যাবে এবার, তাদের মুখোশগুলো খুলবে, কেতু খুলে দেবে, এদের সম্বন্ধে একটা সঠিক উপলব্ধি তোমাদের জীবনে আসবে এবার এই বছরে। তো এইগুলো কেতু করাবে। কেতু একটা উপলব্ধি দেয়, কেতু সবসময় কিছু অভিজ্ঞতা দেয়, কিছু শিখিয়ে যায়, শিখিয়ে যাবে। একটা এমন একটা দর্শন তৈরি হবে বছরের শেষে গিয়ে, অর্থ সম্পত্তি সম্পদ এই সমস্ত বিষয়ে, যে তোমাদের আগামী বছরে একটা অন্য মানুষ হিসাবে মানুষজন দেখবে। এটা ঘটনার কথা বলছি। যাই হোক, বাকি সমস্ত গ্রহ বুধ শুক্র, এদিকে আমি কোনো বিষয় বলে মনে করি না। এরা খালি ঘোরে, আর ওই মানে শুধুমাত্র টাইম ওয়েস্ট, মানে টাইম ওদিকে বলেছে ঘোরো,
খুব বেশি প্রভাব এরা দেয় না, দিলেও দেয়, ওরা ওদের ডিউটি করে, কিন্তু ওটাকে কন্ট্রোল করতে হবে। বুধ আসবে বৃহস্পতির সঙ্গে একটা ছন্নছাড়া যোগ তৈরি করবে, যে আমি বিদেশ যাওয়ার সুযোগটা পাচ্ছিলাম, বুধ এলো কি বললো যে না রে এখন একটা কাগজ কলমের ব্যাপার চলছে, ওই লোকটা আসে নাই, সই করে নাই, দিল বাধা দিয়ে, এই বুধ এগুলো করবে। তো তার জন্য তো আমি বিদেশ যাওয়া আটকাবে না, যে আহাম্মকটা আসেনি অফিসে তাকে ডেকে নিয়ে আসো, সই এখনই করো, ছাপ্পা মারো, তবে আমার কাগজ কলম রেডি করো, তারপরে আমি যাব, তোমার জন্য আমার আটকে থাকবে না উন্নতিটা। তো এইরকম টাইপের চেষ্টা করবে বুধ, উন্নতিতে আটকাবে বুধ শুক্র, এরা সব শুক্র আরো ভোগ তৈরি করবে, এইরকম ব্যাপার। আরো চাই শুক্রকে কখনো তোমাদের কর্কট রাশি শত্রু, কর্কট রাশি কর্কট লগ্ন হলে শুক্র শত্রু, তো শত্রুকে কখনো প্রশ্রয় দিলে চলবে না। আমার যেমন আয় তেমন ব্যয় করব, এই ব্যাপারটা মনে রাখলে আমরা এই বাকি সব ছোটখাটো গ্রহগুলোকে কন্ট্রোল করতে পারবো। তো এবার বলবো যে যদি প্রতিকার হিসাবে তোমাদের কিছু করতেই হয়, তাহলে কি বলবো, এই প্রতিকার কাকে করতে হবে? প্রথম যেটা করতে হবে সেটা হলো বুধ, তারপরে শুক্র, তারপরে শনি, এবং তারও পরে রাহু। এর কারণ আছে, তোমাদের যেটা প্রথম শত্রু সেটা হলো বুধ। তোমাদের জীবনের সব থেকে বড় শত্রু কারা? আত্মীয়রা, ভাই বোনরা। দেখে নেবে, এমনি নয়। এই ওরা এমন মিষ্টি ছুরি এসে তোমার মানে মিষ্টি ছুরি ওরা এমনভাবে ব্যবহার করবে, চিনতে বহুদিন লেগে যায়, বহু বছর লেগে যায়, ওটাই আমার শত্রু ছিল। ওই বুধকে আগে তোমাদের জব্দ করতে হবে, কন্ট্রোল করতে হবে, শান্ত করতে হবে। তাই কি করতে হবে? বুধের প্রতিকার হিসাবে সবুজ জিনিস দান করো বুধবার। তারপরে চলে আসছি শুক্র, শুক্রবার সাদা জিনিস দান করো, আর বিশেষ করে কুমারী মেয়েদেরকে, বাচ্চা মেয়েদেরকে দান করলে খুব ভালো হয়। এবারে শনিকে শান্ত করতে হবে, তাহলে কি করতে হবে? শনিকে শান্ত করলে কিচ্ছু নয়, ওই কালো জিনিস, কালো তেল এরকম কিছু জিনিস, কালো কম্বল দান করো, দান করে দাও শনিবার দিন সন্ধ্যেবেলায়। আবার অশুদ্ধ কাজে জল ঢালো প্রতিদিন, আর না হলে শনিবার দিন। এবার রাহুকে জব্দ করলে, ওই শনি জব্দ হলে রাহু জব্দ হয়ে যাবে, চিন্তার কিছু নেই। তাই এইগুলো করে চলো। আর যদি কখনো কিছু করতেই হয় তাহলে অবশ্যই বলবো, স্টোন ফোন যদি কিছু পড়তে চাও তো তাহলে বলবো মুক্ত পড়ো, পোখরাজ পড়ো, চুনি পড়ো, যদি কর্কট রাশি কর্কট লগ্ন হয়। আর যদি অন্য লগ্ন হয় তাহলে কিন্তু অবশ্যই বলবো যে কোনো এক্সপার্টের পরামর্শ নাও, তারপরে রত্ন পড়ো। ঠিক আছে?